হ্যালো ভিউয়ার্স, আমি শেখর আবার এসেছি আমার চ্যানেল ম্যাভরিকে। আজ একটি পডকাস্টে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি ধূপগুড়ির একজন অধিবাসী। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, যারা লোকাল বা স্থানীয় রয়েছেন সবাই তাকে চেনেন। তিনি আমাদের অতি পরিচিত বঙ্কিম দা। নমস্কার। বঙ্কিম দাকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আপনাকে ঘিরে, এবং আপনার জীবনের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত, কিছু উল্লেখযোগ্য স্মৃতি আজকে আমাদের সাথে, ভক্তদের সাথে আমরা শেয়ার করতে চাই। এবং আমি প্রথমত আপনার এই ধূপগুড়ির যে জীবন, সেটিকে আপনার শৈশব থেকেই শুরু করতে চাইছি। আপনার বাল্যকাল সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে, যারা লোকাল নন, আপনাকে দূরের থেকে জানেন, ডিপলি জানেন না, তাদের উদ্দেশ্যে যদি আপনার বাল্যকাল সম্পর্কে একটু শেয়ার করেন, এই ধূপগুড়ির শৈশব কেমন কেটেছে? বাল্যকাল ঠিকই ছিল। তো একটা অর্থে বলবো যে 8-10টা ছেলের মতনই ছিল, আবার আরেক অর্থে বলবো 8-10টা ছেলের মতো ছিল না। কারণ এখন কিছু কিছু লোক, কিছু কিছু ছেলে, বা আমরা এখন যা দেখতে পাচ্ছি আগের থেকে, কেউ কেউ খুব মসৃণভাবে ছোটবেলা থেকে বড় হয়ে আসে, স্মুথলি। এটাকে আপনি আর্থিক অসচ্ছলতার কথাটা মিন করছেন? হ্যাঁ। আচ্ছা। আবার কেউ কিছু একটা অংশ আছে যারা খুবই দারিদ্রতার মধ্যে দিন আনে দিন খায়, এভাবে স্ট্রাগলার ভাবে থাকে। আচ্ছা, সেই সংখ্যাটাও বেশি, কম নয়। আমাদের দেশে অবশ্যই সে সংখ্যাটি বেশি। তাই আমি বলছি আমার জীবনটা ব্যতিক্রম নয়, অ্যাজ ইউজুয়াল বাকিদের মতোই আছে। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে আপনি স্ট্রাগলার শ্রেণীভুক্ত ছিলাম, আচ্ছা। আছি, থাকবো। আচ্ছা। তো কারণ জীবনে স্ট্রাগল ছাড়া কিছু নেই। অবশ্যই। আমরা স্ট্রাগল করছি অর্থের জন্য ছোটবেলার থেকে, কেউ স্ট্রাগল করছে সম্মানের জন্য, তারপর বাকি মানুষের আরও তো স্ট্রাগলে অনেক কিছুই থাকে, সে যে যার অনুযায়ী করে। তো যার যার পরিশ্রমটা তাকে করতে হয়। যে কোনো জায়গায় যে মানে পৌঁছতে গেলে, দাঁড়াতে গেলে পরিশ্রমটা করতে হবে। তো আমরা যেরকম পরিশ্রম করেছি সেভাবেই চলে যাচ্ছি, বা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যেভাবে আমাদের যতটা হয়েছে সেভাবে চলে যাচ্ছে। আমি এখনো স্ট্রাগলেই আছি। ধূপগুড়িতে আপনার ছোটবেলার উল্লেখযোগ্য যদি কিছু স্মৃতি শেয়ার করেন, আনন্দের স্মৃতি। উল্লেখযোগ্য স্মৃতির মধ্যে আমি সবসময় একটু খেলাধুলা বেশি পছন্দ করতাম। তো খেলাধুলার দরুন 3-3বার আমার হাত ভেঙেছে। এটা একটা বড় মানে ব্যতিক্রম জিনিস বলতে পারেন, যে নর্মালি হয়তো কারো একবার হাত ভাঙতে পারে, 2বার হাত ভাঙতে পারে, 3-3বার ভাঙে। এটা একই হাত। আচ্ছা। তো খেলাধুলার প্রতি খুব আগ্রহ ছিল। প্রথমবার ভেঙেছিল জিমন্যাস্টিক করতে গিয়ে, উপর থেকে ঝুলতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙেছিল, একই হাত। সেকেন্ড টাইম ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ভেঙেছিল। তারপরে লাস্ট টাইম কবাডি খেলতে গিয়ে ভেঙেছিল। তো খেলার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল, যতটুকু সময় পেতাম খেলতাম, কিন্তু খেলা নিয়ে তেমন কিছু একটা করতে পারিনি, বা ওই সময় জায়গা ছিল না যে কোথায় যাবে, কোথায় কোচিং হচ্ছে, এরকম ব্যাপার ছিল না। তো খেলতে খুব ভালোবাসতাম। আচ্ছা। তো খেলাটাই খুব ভালো লাগতো। নর্মালি ফুটবলকে আমি খুব ভালোবাসি, এখন সুযোগ পাইলে দেখি কম বেশি। ক্রিকেটও দেখি, তো ক্রিকেটটা তেমন একটা পছন্দের জিনিস নয়। তবে এর বাইরেও যেটা আছে, আমি খুব ছোটবেলার থেকেই টেকনিক্যাল জিনিসের প্রতি আমার খুব আগ্রহ ছিল। যেমন আমি নর্মালি অনেক কিছুই টেকনিক্যালি, যে কোনো জিনিস, মেশিনপত্র বা ছোটো মোটো জিনিসগুলো, এগুলো নিয়ে জানারও চেষ্টা করতাম। তো আমার বাবা যেহেতু একজন ফিটার ছিলেন, ইলেকট্রিশিয়ান ছিলেন, তো তার থ্রুতে আমি অনেক কাজই বাবার থেকে অনেক কিছু শিখে ফেলেছিলাম। তো আমি খুব আর্লি এজ থেকেই ওই সমস্ত কাজগুলো করতাম, বাবার সাথে যেতাম, টুকটাক কাজগুলো করতাম, এবং তার সাথে সাথে নিজেও কিছু এদিক ওদিক বাড়ি গিয়ে কিছু কাজ টাজ করে নিয়ে আমার হাত খরচা হতো। তো সেটা আমার একটা খেলাধুলার মতনই ছিল আর কি। এটা আমার ভালো লাগতো, করতাম। তো ভালো লাগতে লাগতে ওটা একটা সময় কাজ করেছিলাম। তো যেহেতু হাতটা একটু সমস্যা ছিল, লাস্টে এটাকে, এই প্রফেশনটাকে কন্টিনিউ করতে পারিনি। করতে পারলে হয়তো ফিউচারটা একটু অন্যরকম হতো, সেটা হয়নি। বাট কাজগুলো আমার এখনও ভালো লাগে, এখনও সুযোগ পেলে করি। কিন্তু এখন যেহেতু কন্টিনিউ করতে পারি না, হাতের সমস্যার জন্য করিনি, তো তাই অন্য একটা প্রফেশনে আসতে হয়েছে, করছি। আচ্ছা।
তো দর্শক, বঙ্কিমদা তার শৈশব সম্পর্কে আমাদেরকে কিছুটা শেয়ার করলেন, তার ধূপগুড়ির জীবন সম্পর্কে, এবং তার খেলাধুলার প্রতি যে অনুরাগ ছিল সেটিও প্রকাশ করলেন। এবং তিনি ইলেকট্রিশিয়ানের জগতে একসময় ছিলেন, পরবর্তীতে কিছু সমস্যার কারণে তিনি সেখান থেকে চলে এসে বর্তমানে অন্য পেশাতে রয়েছেন। এবার বঙ্কিমদার কাছ থেকে জানতে চাইব তার কর্মজীবনের অভিজ্ঞতা সম্পর্কে। কর্মজীবন কর্মজীবন বলতে কি বলবো, এখন আমি মানে কি যে বলবো তার ঠিক না, মানে আমি যেটা বুঝতে বলতে পারছি না। চাচ্ছি, গতানুগতিক যেটা বুঝি আমরা, লেখাপড়া শেষ করবার পরে, বিএ বা মাস্টার্স করবার পরে যখন একজন ছেলে বা মেয়ে তার কাজের জীবনে প্রবেশ করে, সেই জীবনটির কথা তো লেখাপড়া- কিভাবে শুরু হলো আপনার কর্মজীবন? 2010 সালে আমার লেখাপড়া মোটামুটি অফিসিয়ালি শেষ হয়ে যায়। মাস্টার্স, মাস্টার্স আপনার সাবজেক্ট যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার সাবজেক্ট ছিল এডুকেশন। তো এডুকেশন কমপ্লিট করার পরে আমি বিভিন্ন জবের জন্য ট্রাই করি। কিছুদিন কলকাতাতে বা এদিক ওদিক কোচিং টোচিংয়ের জন্য দৌড়াদৌড়িও করি। তো একটা সময় পরে কিছু সমস্যার জন্য সেই জিনিসগুলোকে ত্যাগ করতে হয়, মানে চাকরি বাকরির বিষয়গুলো, আশাগুলো ছেড়ে ছেড়ে দিতে হয়। তো ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে তখন হঠাৎই কিছুদিনের জন্য ইলেকট্রিশিয়ানে কাজ করি। তারপরে পরে আবার ইলেকট্রিশিয়ান কাজ করতে করতে হঠাৎ টিউশনি জগতে ঢুকে যাই। সেখানে একটা দুটো করে টিউশনি করতে 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 এখন এমন একটা পরিস্থিতি হলো যে কোনো একটা কারণবশত ভালো লাগলো না। তো আমি এখান থেকে ব্যাঙ্গালোরে শিফট করলাম। কিছুদিন ছিলাম ব্যাঙ্গালোরে শিফট করার পরে আবার বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে কিছু এখানে এসে তো তখন আর কাজ ছিল না। তখন কাজ পাওয়ার জন্য আমি বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টে কিছুদিন কাজ করেছিলাম অ্যাজ ইলেকট্রিশিয়ান হিসাবে। সেখানে কাজ করতে গিয়েই আমার প্রথম প্রবলেম মানে সমস্যা অনুভূত হয়। আমার যেহেতু হাতটা আগেই ভেঙেছিল, তো ওইখানে কিছু সমস্যা অনুভূত হয়। তারপর থেকে আমি ওইখানকার জবটাকে ছেড়ে দিতে হয়, যদিও ওটা ক্যাজুয়াল জব ছিল, নটা পার্মানেন্ট জব। তো ওটাকে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে এসে তারপরে টিউশনিতেই নিজেকে ধাবিত করি। তো ধাবিত করার কিছুদিন পরে 2014 সালে একটা অপরচুনিটি আমার জীবনে আসে। সেটা বাইরের উদ্দেশ্যে আবার রওনা করি। সেখানে 2014 সালে ওখানে ইউপিতে চলে যাই একটা স্কুলে, রামলগন চিলড্রেন স্কুল। সেখানে গিয়ে আমি অ্যাজ এ ম্যাথ টিচার হিসেবে জয়েন করি। একটু তখন স্কুলটা 8 স্ট্যান্ডার্ড অব্দি ছিল, নিউলি ফর্ম। তো সেই স্কুলে প্রথম অবস্থায় আমি দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক, মানে স্কুলের ইনচার্জ হিসাবে দায়িত্ব নিই। সেখানে 7-8 দিন আমি নিজে চালাই স্কুলটাকে। 7-8 দিনে চালানোর একটা অভিজ্ঞতা আছে। তারপরে আমাদের ওখানে নতুন প্রিন্সিপাল নিয়োগ করা হয়। প্রিন্সিপাল আসার পরে কাজ করি, কিন্তু প্রিন্সিপাল আমার সাথে খুব কোঅপারেট ছিল এবং আমরা দুজনেই স্কুলটাকে দীর্ঘদিন একটা জায়গায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে একটা সময় আমি ভালো অপরচুনিটি স্কুল পাওয়ার জন্য বিহারে চলে আসি। বিহারে পরিস্থিতির একটু মানে সমস্যা হওয়ার জন্য আমি আবার একটু ধূপগুড়িতে আসার পরে এখানে আবার নিজেকে টিউশনিতে সেটেল করি। এখন টিউশনি জবেই আছি, করে যাচ্ছি। আর ভবিষ্যৎ সম্বন্ধে এখনো জানি না, করে যাচ্ছি, চলবে। আচ্ছা দর্শক, বঙ্কিমদা আমাদের সঙ্গে শেয়ার করলেন তার কর্মজীবনের উল্লেখযোগ্য কিছু অংশ। তিনি কর্মজীবনের যখন প্রবেশ করেন তখন তিনি ব্যাঙ্গালোর, বিন্নাগুড়ি, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। আনফর্চুনেটলি কিছু কারণে তাকে সেসব জায়গা থেকে সুইচ করে চলে আসতে হয়। এরপর তিনি সম্পূর্ণরূপে টিউশনিতেই নিয়োজিত করেছেন নিজেকে, এবং বর্তমানেও তিনি সেই পেশাতে একজন টিউটর হিসেবে, একজন সফল টিউটর হিসেবে ধূপগুড়িতে তিনি কাজ করে যাচ্ছেন অনেক দিন ধরে। তো আমরা শুনেছি আপনি কিছু স্কুলে কাজ করেছিলেন ধূপগুড়িতে। সেসব ব্যাপারে যদি কোনো আপনার ভালো, সুন্দর, মজার অভিজ্ঞতা থেকে থাকে আপনি শেয়ার করতে পারেন ভক্তদের উদ্দেশ্যে। না, ধূপগুড়িতে আমি তেমন স্কুলের সাথে কোনো স্কুলের সাথে আমি জড়াইনি। আমি টিউশনিতেই প্রথম থেকেই ইনভলভ হয়েছি। তো সামান্য কিছুদিন হয়তো এদিক ওদিক কোনো স্কুলে গিয়েছি। কোনো মজার অভিজ্ঞতা যদি থেকে থাকে কোনো সেসব স্কুলে? মজার অভিজ্ঞতার ব্যাপার নেই, এমনি জাস্ট চেনা জানা এই থ্রুতে হয়তো কোনো স্কুলে যদি আমাকে কোনো সময় দেখে থাকেন, হয়তো কোনো কাজ পারপাস গিয়েছি অথবা অন্য কোনো পারপাস গিয়েছি। তো আর এমনিতে কোনো স্কুলে আমি ধূপগুড়িতে ওইভাবে কোনো রকম কাজ করিনি। আচ্ছা, সেরকম কোনো ব্যাপার নেই। মানে সে আমার মানে স্কুলের
বাইরে বাইরে যে স্কুল ছিল সেগুলোই আমার অভিজ্ঞতা। এগুলো স্কুল ওগুলোকে ধরার মধ্যে রাখাটা ঠিক না, কারণ আমার টিউশনিটি মেন প্রফেশন, সেগুলোকে আমি গুরুত্ব দিই না। সাময়িকক্ষণের কোনো কাজের জন্য কোনো গেলাম, কোনো জায়গায় একটা ক্লাস দিলাম বা দুটো ক্লাস নিলাম বা 2-3-4 দিন কাজ করলাম, সেটাকে মানে জীবনের অঙ্গ হিসেবে ধরে নেওয়াটা আমার মনে হয় না, সমীচীন নয়। আচ্ছা, তো বঙ্কিমদা স্বল্প সময়ের জন্য ধূপগুড়িতে কিছু স্কুলে ছিলেন, সেখানে তার যথেষ্ট সুনাম এবং জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি। তো বঙ্কিমদার কাছ থেকে আমরা জানতে চাইবো, উনি যেহেতু শিক্ষাদানের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, মানুষ গড়ার কারিগর হিসেবে যুক্ত রয়েছেন, আমরা জানতে চাইবো বর্তমানে শিক্ষার্থীদের পড়াতে গিয়ে তার অনুভূতি কেমন, এবং বর্তমান যে শিক্ষা পদ্ধতি চলছে, তিনি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম, ওয়েব মিডিয়ামকে ডিল করে থাকেন, সেই শিক্ষা পদ্ধতি কেমন চলছে তার মতে, এবং শিক্ষার্থীদের পড়াতে গিয়ে শিক্ষার্থীদের অবস্থা দেখে কেমন মনে হচ্ছে, তার সময়কার যে শিক্ষার্থীরা ছিলেন তাদের সাথে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেমন পার্থক্য, এবং এখন যে শিক্ষা ব্যবস্থা চলছে, জারি রয়েছে আমাদের ভারতবর্ষে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম, সেসব ক্ষেত্রে তার নিজস্ব মতামত কি। প্রথমে জানতে চাইব এখনকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত। শিক্ষা ব্যবস্থা বাংলা মিডিয়াম বিশেষ করে। বাংলা মিডিয়াম বলুন আর ইংলিশ মিডিয়াম বলুন, এখন যা পরিস্থিতি আছে আমাদের সময় থেকে এখনকার পরিস্থিতিটা একটু আলাদা। আমাদের সময় পাস ফেল বলে একটা কথা ছিল, এখন পাস ফেল বলে কথাটা ছোট বাচ্চারা জানেই না। এবার মাধ্যমিকে দেখলাম অনেক ফেল করেছে, জলপাইগুড়িতে অনেক উল্লেখযোগ্য ফেল করেছে। আমার বাড়ির পাশে একটা মেয়ে ফেল করেছে। তো একটা সময় আমার ধারণা ছিল যে মাধ্যমিকে ফেল করাটা কঠিন, কিন্তু এবারে রেজাল্টটা দেখে বুঝতে পারছি না যে আমার মন্তব্যটা কি ভুল, নাকি বাচ্চা কাচ্চাকে ফেল করলো কি করে। কারণ সিলেবাসটা একদমই সহজ। গতবারে আমি একটা স্টুডেন্ট নিয়েছিলাম, ইংলিশ পড়িয়েছিলাম, কিছুই পারে না। আমি যদি কোনো সময় খাতা দেখতাম হয়তো আমি ফেলই করে দিতাম, সেই বাচ্চা গত বছর পাস করে গেছে। তো এই বছর দেখছি আমার পাশের বাড়ি একটা মেয়ে ফেল। তো অবাক হচ্ছি যে পড়তেই তো লাগে না, তারপরেও যে ফেল হলো, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা, পড়াশোনাতে তো কিছুই নেই এখন। এখন খাতা দেখার ক্ষেত্রে টিচারদের যা শুনি মৌখিক, যে অনেক বাধা, অনেক সিস্টেম, অনেক সময় ভুলভাল লিখলেও নাকি নাম্বার দিতে হয়। জানি না এটা কি কতটা সত্য, আপনারা শিক্ষকরাই বলতে পারবে বিষয়টা। কারণ লিখলেই নাকি নাম্বার, এখন নাকি টিচারদের উপর চাপ থাকে যেহেতু পাস করাতে হবে। এখন কতটা সত্যি জানি না। তো অবভিয়াসলি সবাই স্কুলের শিক্ষকরা পড়ায়, এটাই আশা করব, কিন্তু কতটা পড়ায় না পড়ায় সে বিষয়ে বলতে পারবো না। তো আমরা যেহেতু প্রাইভেট টিউটর, কারোর সঙ্গে খারাপ কথা বলতে পারি না, তো আমরা পড়াচ্ছি, বাচ্চারা পড়ছে। যে সমস্ত সব রকম বাচ্চা কাচ্চাই আসে, ভালো বাচ্চা আসে, খারাপ বাচ্চা আসে। ভালো বাচ্চা আসে, ভালো পড়াশোনা করে, তারা নাম্বারও বেশি পায়, সেখানে আমার কোনো ক্রেডিট নেই। বাচ্চা ভালো, গার্জিয়ানরা গাইড করে, স্কুলে যায়। কারণ পড়াশোনা তো গৃহকেন্দ্রিক হয়ে গেছে, স্কুলে যায়, যাওয়া আসা, তো বাড়িতেই যা পড়তে হয়। এবার যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তারা ওইভাবে হচ্ছে না, তাই তারা পিছিয়ে পড়ছে। তো আর 1 থেকে 8 অবধি তো পাস ফেল নেই। সেখানে এখন যা আছে, যে আমার যা ধারণা শিক্ষাগত এতদিন ধরে পড়িয়ে, যে বাচ্চারা যে ভালো, সে ভালো রেজাল্ট করছে। আর যে একটা শ্রেণী আছে যারা ভালো পড়াশোনা করে, ঠিক আছে, ভালো রেজাল্ট করছে। আর একটা শ্রেণী আছে যারা পড়াশোনা করে না, ভালো হলেও পড়াশোনা করে না, তাদের তো রেজাল্ট ভালো হবে না। আর যারা একদমই ডাল, তাদের নিয়ে তো কিছু চিন্তা ভাবনা করার নেই। তো আমাদের কাছে সবাই আসে, সবাইকে আমরা পড়াই, কাউকে পাস করানোর জন্য পড়াই, কাউকে বেশি নাম্বার এনে দেওয়ার জন্য পড়াই। এখন যেহেতু যুগটা চলে আসছে নাম্বার বেস, নাম্বার কে কত পার্সেন্টেজ পেলো, কে কত কি করলো, এটাই বড় কথা। সে কতটুকু জানে সেটা কেউ দেখে না, নাম্বারটা দিয়েই তার মূল্যায়নটা হয়, এটা স্বাভাবিক। নাম্বার দিয়ে তো মূল্যায়ন হবে, মূল্যায়ন করতে দ্বিতীয় জায়গা নেই। তো আমরা যেরকম অ্যাজ ইট ইজ, যে ভালো তাকে আরো ভালো করার চেষ্টা করি, যে খুবই খারাপ নগণ্য তাকে
যতটা গ্রো করা যায় সেটাই করে দিই। আর সেটা গ্রো করার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কমই থাকে, আমরা শুধু গাইড করতে পারি, বাকি তো স্টুডেন্ট যতটা নিতে পারবে সে নেবে, সেটা আমাদের কোনো ভূমিকা নেই। কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে সেটা অনেক সময় টিচারের উপর ক্রেডিটটা বর্তায়, তো সেটাও আমি বিশ্বাসী নই যে যখনই কোনো শিক্ষক পড়ায়, যেই শিক্ষককে আমি রাম শ্যাম যদু মধু যেই শিক্ষক সে সম্পূর্ণটাই দিয়েই পড়ায়। এখন বাচ্চা যদি ঠিক মতো না পড়ে তাহলে বাচ্চারা খারাপ করবে, আর বাচ্চা যদি ভালো পড়ে তো বাচ্চা ভালো করবে। এখন বাচ্চা ভালো পড়ে ভালো করলো তার জন্য টিচারের ক্রেডিট হয়ে গেলো, এটা আমি বিশ্বাস করি না। টিচারকে নিয়োগ করা হয়েছে শেখানোর জন্য, সবাই শেখায়, এবার না শিখে তো কেউ পড়াতে যায় না। এবার একটা বাচ্চা তার কাছে খারাপ রেজাল্ট, তার কাছে পড়ে খারাপ করলো, সেই টিচারে হয়তো অন্য একজনকে পড়ায়, সেই বাচ্চাটা আবার ভালো পড়েছে, কারণ সেই বাচ্চাটা পড়েছে আর এই বাচ্চাটা পড়েনি। তখন হয় কি, মূল্যায়নটা হয় যে আমার বাচ্চাটা কেন পারলো না। অনেক সময় এরকম হয় যে কোনো ভালো ভালো কোনো একজন টিচারের কাছে কোনো ভালো ছাত্র চলে গেল, সে ভালো রেজাল্ট করলো, তারপরে তার মূল্যায়ন ওর কাছে পড়ে ভালো হয়েছে। আরে ছাত্রটা তো ভালোই ছিল, ওকে যার রাম শ্যাম যদু মধু যাকেই দেবেন ও আদায় করে নেবে সেই শিক্ষকের থেকে, যে স্যার আমাকে এটা বলুন, স্যার আমাকে বলুন, ও আদায় করে টেনে আদায় করে নেবে। আর যদি ওই ভালো টিচার, ভালো মানে কোনো একজন টিচার বা কেউ ভালো ছাত্রকে ভালো করে দিল, ভালো করবেই, তার জন্য তার নাম হয়ে গেল, এটা তো বিশ্বাস আমি করি না। আমি পূর্ণ ক্রেডিট দেই বাচ্চা ভালো হওয়ার জন্য, পূর্ণ ক্রেডিট বাচ্চাদেরই, আমরা শুধু গাইড করতে পারি, আদারওয়াইজ আমাদের কোনো, আমি তেমন মানে এইখানে আমি অ্যাজ এ শিক্ষক মানে প্রাইভেট টিউটর হিসেবে নিজেকে ওইখানে ওদের গ্রো আপের জন্য নিজেকে কোনো ক্রেডিট দিতে চাই না, কেন আমি ক্রেডিটের পাত্র নই। আমি জাস্ট নিয়োগ করা হয়েছে দেখানোর জন্য, আমি জাস্ট ওটাই করছি। মানে যেরকম আমরা অনেক সময় বিজ্ঞানে অনেক সময় বিক্রিয়া অনেক সময় থাকে, যদিও সায়েন্সের বিষয় থাকে যে কিছু কিছু পদার্থ আছে যেগুলা বিক্রিয়া করিয়ে দিয়ে সরে যায়, তা আমার ভূমিকা ওরকমই যে ছাত্রকে যা করার করে দিয়ে আমি ওখানে আমি ওখানে ক্রেডিট নিতে চাই না যে আমার জন্য হয়েছে, না, নো, ওর মধ্যে আছে সমতা, ও হয়েছে, এখানে টিচারের কোনো ক্রেডিটের ব্যাপার নেই। আচ্ছা, তো পরীক্ষা ভালো ফলাফল করার ক্ষেত্রে মুকিমদা বলতে চাচ্ছেন যে তিনি নিজের কৃতিত্বকে কখনোই দাবি করতে চান না, তার মতো এরকম মহান চিন্তাভাবনা হয়তো সব টিউটরের নেই, এটি স্বীকার করতে বাধ্য হচ্ছি। সবাই যদি সেভাবে ভাবতেন তাহলে হয়তো আরও অনেক সহজ হতো। তো ছাত্রদের পড়াতে গিয়ে, শিক্ষার্থীদের পড়াতে গিয়ে, সেটা হোক বাংলা বা ইংলিশ মিডিয়াম, কোন মাধ্যমে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন বলে মনে করেন? যেহেতু এটা একটা, কোনো মিডিয়ামকে আমি ছোট করতে চাই না, শিক্ষাই। একটা কথা আছে যে মাতৃভাষায় শিক্ষাটা যতটা সহজে নিতে পারে বাচ্চাটা, একটা আদার ল্যাঙ্গুয়েজে নিতে তাদের একটু কষ্ট হয়, এটা একটা মেনে নিতে হবে। কিন্তু যুগের পরিবর্তন, পরিস্থিতির চাপ, সব কিছু মিলিয়ে গ্লোবালি যদি চিন্তা করি, আমাদের মানে পুরা বৈশ্বিক বা বিশ্বকে নিয়ে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের বাচ্চারা কোথায় যাবে, কি করবে না করবে, অনেক সমস্যা বা অনেক কিছুই আছে। তো এই পরিস্থিতিতে কিছু কিছু গার্জিয়ান চিন্তা ভাবনা করে যে না, বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেই, আবার কিছু কিছু গার্জিয়ান চিন্তা করে না, যদি তো বাংলা মিডিয়ামে আমার বাচ্চা পড়বে, ভালো করে শিক্ষা দেবো, ইংরেজি অঙ্কটাকে ভালো করে করাবো, তাহলে আমার বাচ্চা গ্রো আপ করবে। তো আমার সেক্ষেত্রে আমি বলবো যে উভয়েরই চিন্তা ভাবনা ঠিক আছে, কোনো জায়গায় ভুল নেই, দুটাই ঠিক। শিক্ষাটা বড় কথা, শিখলো কতটা সেটা বড় কথা, ওই মিডিয়ামটা এখানে ম্যাটার করে না। তো এবার যেটা প্রশ্ন হলো যে আমাকে বলা হলো, মানে আপনি প্রশ্ন করলেন যে কোনটাতে আপনি মানে স্বচ্ছন্দ বোধ করি। স্বচ্ছন্দ বোধের ক্ষেত্রে আমি যেহেতু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টটা বেশি পড়াই, বাংলা মিডিয়ামটা একটু কমই পড়াই, তো যেহেতু অভ্যাসে পরিণত হয়েছে, তো আমি স্বাচ্ছন্দ্য ইংলিশ মিডিয়ামটাকেই বেশি করি। ইংলিশ মিডিয়ামটাকে আমার বেশি পছন্দ লাগে, কারণ সেটাতেই বেশি ডিল করতে হয়, করতে একটা অভ্যস্ত হয়ে গেছে। মানে ধীরে ধীরে বাংলাটা ধীরে ধীরে অনেকটাই হাত থেকে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার কিছু কিছু বাইরে থাকা বা সেই জিনিসটা নিয়ে চর্চা না হওয়ার জন্য অনেক কিছু বাংলা থেকে বেরিয়ে গেছে। যেমন বাংলা মিডিয়ামে শুধুমাত্র উচ্চ ক্লাসগুলোতে আমি শুধু অঙ্ক আর ইংরেজি ছাড়া কিছু ডিল করতে চাই না, পছন্দ করি না, সমস্যা। যদিও ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমি ম্যাথ করাই, সায়েন্সটাকে করাই, তো বাংলা মিডিয়ামের সায়েন্স অনেক সময় আসে, তো সেক্ষেত্রে খুব কমই নিই, খুব যখন ধরে তখন নিই, কারণ আমার ওই মানে বোঝানোর ক্ষেত্রে
বোঝানোর ক্ষেত্রে একটু ভালো লাগে না। আর অঙ্কর ব্যাপারটা হচ্ছে বাংলা মিডিয়াম অঙ্ক মিডিয়াম একই ব্যাপার, কারণ দুটাই তো ওই নাম্বারগুলো পড়ে গিয়ে একই হয়। আর বেশিরভাগ অঙ্ক বোঝানোর সময় +2 -2 এই বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম একই ভাষাগুলো একই রকম হয়ে যায়, সমস্যা হয় না। আর ইংরেজি পড়ানোর ক্ষেত্রে তো জানি সব ইংরেজিতে ইংরেজিই হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই আমাকে সায়েন্স পড়াতে বলে তখনই একটু মানে পিছিয়ে আসার চেষ্টা করি, যে না বাংলা মিডিয়াম সায়েন্সটা ইচ্ছা করে না। আচ্ছা, তো এই ব্যাপারটা আর কি, যার তো জন্য বাংলা মিডিয়ামের চেয়ে বঙ্কিমদা ইংলিশ মিডিয়ামে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, তিনি জানালেন। তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াতে গিয়ে ধূপগুড়িতে আমরা জানি বেশ কিছু স্বনামধন্য ইংরেজি মাধ্যমের স্কুল গড়ে উঠেছে। তো ইংরেজি মাধ্যমের স্কুল পড়াতে গিয়ে সেখানে একটি প্রশ্ন জাগে বা বিতর্ক অনেক সময় তৈরি হয়, এ ডিবেট অ্যারাইজেস, যে কোন বোর্ডটি বেটার, ICSE না CBSE। সে ব্যাপারে একজন অ্যাজ এ টিউটর দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে আপনার মতে কোন বোর্ড বেশি প্রেফারেবল হওয়া উচিত বা হতে পারে? তো এটা একটা খুব কঠিন প্রশ্ন, মানে উত্তর দেওয়াটা, আমি যদি কোনো উত্তর দিই তার এগেনস্টে বিতর্কিত হতে পারে। বিতর্ক অনেক আসবে। আমরা আগে বলে নিচ্ছি এটি সম্পূর্ণ বঙ্কিমদার ব্যক্তিগত মতামত, এটি নিয়ে কোনো রাজনীতি না হোক। বিতর্ক অনেক আসবে, কারণ দুটো বোর্ডের শিক্ষার পদ্ধতি আলাদা আলাদা। তো CBSE বোর্ড আর ICSE বোর্ড, CBSE বোর্ড একদম সরকারি বোর্ড, আর ICSE বোর্ডটা হলো বেসরকারি। আমি যতটুকু জানি না কতটুকু জানি, এটুকু আমি জানতে পেরেছি। আমি জানি CBSE হেড অফিস দিল্লিতে। হ্যাঁ, দুটারই মেবি দিল্লি, কিন্তু একটা প্রাইভেট মানে বোর্ড। তো এটা কতটুকু সত্য আমি জানি না, কোন সোর্স থেকে জানতে পারছি। যদি তথ্যটা ভুল হয় তাহলে আপনি আমাকে মার্জনা করবেন, কারণ যতটুকু জানি আমার থ্রুতে আমি একটু বললাম, এখতিয়ারে যতটুকু আছে, এই জন্য ভুল বলে থাকে এই বিষয়টা। মতামতটি বঙ্কিমদার একান্তই ব্যক্তিগত, এটা নিয়ে আমরা চাই না কোনো বিতর্ক। প্রাইভেট আবার সরকারি নিয়ে বড় কথা নয়। তো আমি যখন ইংলিশ মিডিয়াম শুরু করেছিলাম পড়ানো, তো প্রথম স্টুডেন্টটা ছিল আমার CBSE, এবং দ্বিতীয় স্টুডেন্টটা ছিল ICSE বোর্ডের স্টুডেন্ট। সেই স্টুডেন্ট পড়াতে গিয়ে ওখানে দেখলাম যে ওখানে সাবজেক্টের সংখ্যাটা বেশি, খুব আর্লি টাইম থেকেই ওদেরকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়। এবং এখানে যেটা দেখলাম যে ICSE বোর্ডে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটাকে আলাদাভাবে 200 মার্কস, দুটা সাবজেক্ট করে, তো গ্রামার উপরে এখানে একটা ভালো জোর দেওয়া হচ্ছে। আবার CBSE-তে একসাথে থাকলেও এখানেও গ্রামার আছে, সবই ঠিক আছে, সব মিলিয়ে 100 মার্কস। সে মার্কসটা বড় কথা না, দুটাতেই গ্রামারকে বেশ দেওয়া হয়। তো দীর্ঘদিন পড়িয়েছি CBSE বোর্ড, ICSE বোর্ড এবং তার সাথে CBSE বোর্ড। এখন যদিও বেশিরভাগটা আমার কাছে CBSE বোর্ডের স্টুডেন্ট বেশি, ICSE আছে তা নেই যে না, তা নয়। তো CBSE-র ক্ষেত্রে সায়েন্স বা ম্যাথ এগুলোর প্রতি বেশি একটু জোর দেওয়া হয়, আর ICSE-র ক্ষেত্রে বিশেষ করে সামগ্রিক একটা জোর দেওয়া হয়। যেমন এখানে আমরা যদি বলি হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, এগুলোকেও জোর দেওয়া হয়। ইন্টারভিউর এই পর্যায়ে বঙ্কিমদার কাছে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে নাম্বার দেওয়ার ক্ষেত্রে যোগ্যদের নাম্বার দেওয়া উচিত, আর যারা যোগ্য নয় এদের খাতাকে নাম্বার দিয়ে ভরিয়ে দেওয়ার মধ্যে কোনো প্রকার যৌক্তিকতা থাকতে পারে না বলে তিনি দাবি করেছেন। এটি একান্তই তার ব্যক্তিগত মতামত। এবারে আমরা ইন্টারভিউর এই পর্যায়ে বঙ্কিমদার কাছ থেকে জানবো একটি ভিন্ন বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার যে আমরা রাজনৈতিক অবস্থা দেখতে পাচ্ছি, তার প্রেক্ষাপটে পশ্চিমবাংলার ভবিষ্যৎ সামনে কি হতে পারে, এবং যদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ত্রুটি থেকে থাকে তার সমাধান কি হতে পারে, সে ব্যাপারে তার কাছ থেকে আমরা কিছু সাজেশন চাইব। সরকার রাজনৈতিক প্রেক্ষাপট সম্বন্ধে আমাদের যেটুকু ধারণা, তো আমরা তো সরকার চালাই না, সরকার যে চালায় সে বেটার বুঝবে, ভালো বুঝবে। তো বর্তমান যা পরিস্থিতি, গোটা দেশেরই একটা খারাপ পরিস্থিতি। আর পরিস্থিতির কারণেই যে সোশ্যাল মিডিয়ায় শুনছি ভারত অনেকটা এগিয়ে গেছে, অর্থনীতিতে এগিয়ে গেছে, শক্তিতে এগিয়ে গেছে, তার সাথে আরেকটা জিনিসে এগিয়ে গেছে ধর্মের ভেদাভেদে। এই ধর্মের ভেদাভেদের ব্যাপারটা শুধু যে ভারতবর্ষ তা না, গোটা বিশ্বতেই চলছে এখন। এটাই এখন নতুন কি বলে এটাকে
ইস্যু বা নতুন যখন কিছু আসে তাকে কি বলে, ট্রেন্ড। ট্রেন্ড। এটা এখন নতুন ট্রেন্ড, আমেরিকাতেও চলছে ধর্ম নিয়ে, তো বাংলাদেশেও চলছে, পাকিস্তানেও চলছে হিন্দুদের উপর অত্যাচার, বা চায়নাতেও শুনি মুসলিমদের উপর অত্যাচার। চায়নার খবর তো বের হয় না, আমেরিকাতেও শুনি মুসলিমদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তো বাংলাদেশে শুনি হিন্দুদের উপর অত্যাচার, এগুলা চলছে। তো এখন এর মধ্যে কি আছে, এরা যারা রাজনীতির ভালো বিশেষজ্ঞ তারা বলতে পারবে। তো আমরা সাধারণ মানুষ সকালে উঠবে, চা কাজ নিত্য ভোজন খাওয়া দাওয়া কাজ যা করার করবে, পূজা পার্বণ যা যা জিনিস করবে। তো এবার এই ধর্ম নিয়ে নাচানাচি করাটা আমি মনে করি যারা আমাদের মতো সাধারণ লোক যারা ঝাঁপিয়ে পড়ছে তারা ভুল করছে। এটাকে দুপক্ষেরই, আমাদের দেশে যেমন বলা হয় একটা বিশেষ সম্প্রদায় আছে যারা খুব সমস্যা করছে বলে অনেকে, তো এখন সে বিষয়ে কোনো বিতর্কিত মন্তব্য করব না। আমি বলবো সব সম্প্রদায়কেই সংযত থাকা উচিত। গোটা বিশ্বেই এরকম একটা সমস্যা চলছে, কোথাও খ্রিস্টানদের সাথে মুসলিমদের সমস্যা, কোথাও হিন্দুদের সাথে মুসলিমের সমস্যা, কোথাও চাইনিজদের সাথে, চায়নার যে ধর্ম। কিন্তু বঙ্কিমদা, একটা প্রশ্ন, ভারতবর্ষে আমরা কখনো দেখিনি যে হিন্দুরা সংখ্যালঘুদের উপর অত্যাচারে ঝাঁপিয়ে পড়েছে, এরকম কখনো দেখা যায়নি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে ভারতবর্ষ পরিচিত। তো বর্তমানে ভারতবর্ষে যে অস্থিরতা চলছে, আপনি জানেন গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে সেখানে হিন্দুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বা খবর প্রচার করা হয়েছে। তো সেক্ষেত্রে হিন্দুদের এই মুহূর্তে বা ভারতবাসীদের এই মুহূর্তে আতঙ্কবাদীদের কাছ থেকে নিজেদের বাঁচানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? এই সমস্ত এই যে জঙ্গি হানা, এইবার যেই জঙ্গিদের তো লালন পালন করে বিভিন্ন দেশের সরকাররা, এবার তারা শত্রু দেশ যারা থাকে তারা চায় যে পার্শ্ববর্তী দেশগুলোতে অশান্তি বজায় থাকুক। তাই সেই অশান্তিকে বজিয়ে রাখার জন্য ওরা বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো, শুধু কাশ্মীর নয়, আমাদের পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী এলাকা, তার পার্শ্ববর্তী যে রাষ্ট্র, যে রাষ্ট্রটা একসময় ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, সেই রাষ্ট্রটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তো দেখেছি মুর্শিদাবাদ বলে একটা জায়গা, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, তারপরে জঙ্গিপুর, এই সমস্ত সাইডগুলোতে যেখান থেকে লোক আমাদের হিন্দুরা পলায়ন করতে বাধ্য হয়েছে। তো এগুলো সব বাইরে থেকে উস্কানিমূলক কোনো কাজ করা হয়, বা উস্কানি দিয়ে বাইরের থেকে কাউকে কিছু পাঠিয়ে দেওয়া হয়, বা কোনো থ্রুতে পাঠিয়ে দিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন সাধারণ মানুষ চায় না অশান্তি, সে হিন্দু হোক বা মুসলিম হোক, সারা শান্তিতে থাকতে চায়। এবার কোনো বাইরের শক্তি, কোনো বাইরের কেউ যদি বিষটা ঢুকিয়ে দেয় যে হিন্দুদের মারো, সেক্ষেত্রে তারা যদি সেটা গিলে খায়, সেক্ষেত্রে সরকারের তো তেমন একটা ভূমিকা দেখি না। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ সরকারের ভূমিকা থাকে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করা, ভালোভাবে গোয়েন্দা বিভাগকে সচল রাখা, কোথায় কী হচ্ছে অ্যাক্টিভিটিগুলোকে নজর রাখা, এগুলো করতে পারে। আর এদিকে হিন্দুদের মধ্যেও অনেক সময় দেখা যাচ্ছে অনেক উস্কানিমূলক ব্যাপার হয়ে যাচ্ছে, তাতেও হিন্দুরাও লাফিয়ে পড়ছে। তো আমার যা মনে হয় যে দোষ উভয় পক্ষে, এখানে আমার যা মনে হয় বহিরাগত শক্তি এর জন্য দায়ী, আমি কাউকে দোষ দেব না। আচ্ছা, তো বহিরাগত শক্তির প্রভাবে হোক বা আভ্যন্তরীণ শক্তির প্রভাবে হোক, হিন্দুদের এই মার খাওয়ার প্রতিকার আপনার কাছে জানতে চাইছি। তারা কি দিনের পর দিন বছরের পর বছর মার খেয়ে যাবে? তো মার খেয়ে যাবে, এটা যেমন ঠিকই বলছেন, কেন মায়ের খাবে, বা আমিও হিন্দু, আমি কেন মায়ের খাবো, তো ঠিক না। তো এর জন্য সবাইকে ঠিকঠাক থাকতে হবে, একাট্টা থাকতে হবে, ঠিক আছে, প্রতিবাদ করতে হবে যেগুলা কেন হচ্ছে। প্রতিবাদটা সেটা হিংসার আশ্রয় না নেওয়াই ভালো, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যেতে পারে। তো আমরা দেখেছি যে এরকম অনেক সমস্যাই হয়েছে, সেখানে হিন্দুদের মেরে ফেলা হয়েছে, কিন্তু হিন্দুরা কোনো সময় ওই সশস্ত্র আন্দোলনে যায়নি।
নরমপন্থী আন্দোলনই তারা করে যাচ্ছে, সেটাই ভালো। তো মুসলিমদের যদি কোনো সমস্যা থাকে তারাও যেন নরমপন্থী আন্দোলনটাই বেছে নেয়, চরমপন্থী আন্দোলন না যায়, সেটাই আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে যে এটা ভারতবর্ষ সম্প্রীতির দেশ, শান্তি সম্প্রীতি বজায় রাখবো, যে যার ধর্ম সে পালন করবে। আর ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা লক্ষ্যই করি না, দেশটা ধীরে ধীরে মানে দখল হয়ে যাচ্ছে। কেমন দখল হয়ে যাচ্ছে, আজকে রোহিঙ্গা বলে একটা সমস্যা আছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত, অনুপ্রবেশটাকে ঠেকানো দরকার। এবং এই দেশে কিছুদিন আগে একটা নিউজ পেলাম যে পাকিস্তানি অনেক লোক আছে যে লুকিয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে, এখানে লুকিয়ে থাকছে। কি করে পাচ্ছে? সরকার এখানে অনেক গাফিলতি রয়ে গেছে, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক। আজকে আমার দেশে কেউ ভিসা করে ঢুকে যাচ্ছে, পরেও 1 মাসের ভিসা নিয়ে ওকে 2 বছর থেকে যাচ্ছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না প্রশাসন থেকে যে লোকটা এখানে পড়ে আছে। এরকম আমার ধূপগুড়িতে অনেক এক্সাম্পল আছে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরাও তো যদি বাংলাদেশ থেকে পরবর্তীকালে এসে থাকে, সে রাজনৈতিক চাপে হোক যাই হোক, তাদের তো তথ্য থাকা উচিত। কিন্তু কই, তারা তো দেখি এখানকার বর্তমানে বড় বড় নেতা হয়ে গেছে। এরকম মনে আছে, নাম বলছি না, সংখ্যাটাও আছে যে পাসপোর্ট করে আসছে, হয়তো 2 মাস 3 মাস 2 বছর 3 বছর ভিসা করে, তারা এখন এখানেই পড়ে আছে, এখানে স্থানীয় বাসিন্দা হয়ে গেছে। এখন যদি বলি প্রমাণ করাটা আমার পক্ষে চাপ হবে, কারণ কি করে প্রমাণ করবো? সে তো আসছে অনেক আগে, সেটা এখানকার বাসিন্দা। তো যাই হোক, যারা আসছে সেটা এরকম ভাবেই ধীরে ধীরে অনুপ্রবেশটা ঘটছে। তো এবার এই সংখ্যাটা যদি প্রতি বছর যদি 100 করেও যদি ঢুকে, তাদের থেকে আস্তে 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 বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে 100 দেখা যেখানে সংখ্যাগরিষ্ঠ যখন ওরা হয়ে যাবে, তখন তারা দাবি করবে যে আমাদের রাজ্যটা চাই। এটা টোটালি বাইরের দেশের একটা পরিকল্পনা, একটা চক্র চলছে। সে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন বা আদার্স কান্ট্রি বলুন, এই ভারতটাকে আর ভেঙে টুকরো করতে চাইছে, এখানকার হিন্দু মুসলমানদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এটা ওরাই করছে, সম্পূর্ণ বহিরাগত শক্তির একটা প্ল্যানিং, ওটাই ওরা চালিয়ে যাচ্ছে এবং আমরা সেটা বুঝছি না, উল্টাপাল্টা করছি। তো এটাকে বন্ধ করা উচিত। এবং সবচেয়ে বড়, এখানে সরকার একদম টোটালি সরকার এখানে ফেলিওর, এই জিনিসটাকে আটকানোর ক্ষেত্রে টোটালি ফেলিওর। আর আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা, আরেকটা সমস্যা, সেটা হলো জন্মহার। আজকে একসময় চায়না মানে চীন ছিল বিশ্বের 1 নম্বর জনবহুল দেশ, এখন ভারতবর্ষ হয়ে গেছে। তো এত পরিমাণে জনসংখ্যা হয়ে যাচ্ছে, তো মোটামুটি একটা বিশেষ সম্প্রদায়, তারা তো জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভাবছে না। এখানে কঠোর একটা আইন আনা উচিত, জনসংখ্যা যেন না বাড়ে। ওরা যা করবে, ওরা বন্দুক লাঠি সোটা দিয়ে কিছু করবে না, ওরা জনগণের সংখ্যা বাড়িয়ে দিয়েই যা করার ওরা করবে, যেটা আগেও করেছে, বিভিন্ন জায়গায় করেছে। অন্যান্য দেশগুলোকে দেখে থাকবেন, তারা একই প্রসেস, খালি জনসংখ্যা বাড়িয়ে এরা ওই জায়গাটাকে ক্যাপচার করবে। এটাই ওদের, আমার যা মনে হয় এটাই ওদের মেন পদ্ধতি। আমার শান্তি সে এটাই ব্যাপারটা। কিছু কিছু আর্টিকেলস দেখি যেটা খুব খারাপ লাগে, যে ওকে মারছে, কিন্তু অ্যাকচুয়াল যখনই দাঙ্গা হয়, কাটাকাটি হয়, সে হিন্দু মরুক বা মুসলিম মরুক, মরে তো মানুষ। এটাই সবচেয়ে খারাপ কথা, মরে মানুষ, সে হিন্দু হোক আর মুসলিম হোক, মরে মানুষ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, অবশ্যই ওয়াকিমদার যে বার্তাটি আমরা পেয়েছি, শান্তিপূর্ণভাবে সহাবস্থান হোক সমস্ত সম্প্রদায়ের মধ্যে, এটি অবশ্যই আমরা চাই। কিন্তু সবাই চাইলেও বারবারই শান্তিপূর্ণ সহাবস্থানে অশান্তি ঢুকে যাচ্ছে, এবং আমি মনে করি, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে মনে করি, সেই শান্তিপূর্ণ সহাবস্থানকে যে বা যারা অশান্তিতে ভরে দিতে চাচ্ছেন, তাদেরকে অবিলম্বে উৎপাটিত করার সময় এসছে। ক্ষমার দৃষ্টিতে সবাইকে দেখা উচিত নয় বা সবাইকে দেখা সম্ভব নয়, এদের যোগ্য জবাব দেওয়ার সময় চলে এসছে। এবার বঙ্কিমদার কাছ থেকে জানতে চাইব, ধূপগুড়িতে উনি জন্ম থেকে অবস্থান করছেন, ধূপগুড়ির রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ওনার মতামত সংক্ষেপে জানতে চাইছি। রাজনীতি মানে ধূপগুড়ির রাজনৈতিক পরিস্থিতি আপনার মতে কেমন রয়েছে, বা কেমন থাকা উচিত, বা কেমন ভবিষ্যতে আপনার প্রত্যাশা কি, সংক্ষেপে? একসময় রাজনীতি করতাম, এখন তো রাজনীতি করি না। আপনি পূর্বে রাজনীতি করতেন, কোন দলের সাথে যুক্ত ছিলেন বলে? আমি পূর্বে ছাত্র এসএফআই করতাম, এসএফআই করতাম কলেজ জীবন থেকে। তো এসএফআইতে আপনারা বুঝতে পারছেন কোন শাখা,
কোন দলের শাখা? CPM সিপিআইএম করতাম। একসময় বঙ্কিমদার সিপিএম বা যেটাকে বলা হয় থাকে বামপন্থী সে দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন করতাম 90s এর দিকে আমি মনে করি। 90s না, তো 2000 এর দিকেই 2000 করতাম, দল করতাম, ভালো লাগতো। আর তার সাথে সাথে সেই সময় ক্ষমতায় ছিল, ছাত্র ছিলাম, করতাম, ভালো লাগতো, করতাম, আন্দোলন করতে। তো সে সময় রাজনীতি সম্বন্ধে অতটা বুঝতাম না। তো যখন বুঝতে পেরেছি রাজনীতিটা আমাদের জন্য নয়, তখন আমি রাজনীতি জীবন পুরোটাকেই ত্যাগ করে বেরিয়ে আসছি। তো যতটা পারি এটা থেকে দূরে থাকারই কথা, কিন্তু রাজনীতি ছাড়া তো দেশ চলে না। এখন আমি কোনো রাজনীতির দলে নেই। দূর থেকে কাকে কি বলবো বলার মতো কোনো জায়গা নেই। তো ধূপগুড়ির যে বর্তমান পরিস্থিতি, সে এখানে একসময় বামফ্রন্ট ছিল, এখন নেই, এখন ক্ষমতায় তৃণমূল। তো তৃণমূল রাজ্য শাসন করছে, ভোট আছে ওদের, পৌরসভাটা ওরা ছিল। তো গত 2022 সালে এখানে নির্বাচন হওয়ার কথা ছিল, পৌর নির্বাচন, কিন্তু কোনো পৌর নির্বাচন হচ্ছে না আজকে 2025, 4 বছর ধরে। এটা জানি না কেন করাচ্ছে না সরকার, এটা এইভাবে একটা দীর্ঘদিন এক্সটেনশন করে একটা বোর্ডকে চালিয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। এতে জনসাধারণের অধিকার খর্ব হচ্ছে। এবং সঠিক 5 বছর অন্তর অন্তর প্রতি ভোট হওয়ার পরে জনপ্রতিনিধিকে নিজেরা নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। সেই মৌলিক অধিকারটা মানুষ হারাচ্ছে। আজকে 5 বছর ধরে, 4 বছর ধরে আমরা আমাদের মৌলিক অধিকারটা প্রয়োগ করতে পারছি না। সে আমি যাকেই ভোট দিই সেটা বড় কথা না। আমি এখন কোনো দলই করি না, না সিপিএম করি, না টিএমসি করি, না বিজেপি করি। তো সবার আগে ধূপগুড়িতে পৌর নির্বাচনটা হওয়া খুব দরকার, সেটা হচ্ছে না। কাদের চক্রান্ত বা কারা কেন করছে না সেই জবাবটা তারাই দিতে পারবে। অনেক সময় নিউজেও দেখেছি, জিজ্ঞেস করা হচ্ছে, কোনো জবাব পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত মাঝে মাঝে হাইলাইট হচ্ছে বিষয়টা, কেন নির্বাচন হচ্ছে না। বা এই নির্বাচন হচ্ছে না বলে বিরোধী দল যে আছে বিজেপি, এখন বর্তমানে সিপিএম তো নেই, তো বা ধরলাম আরো বাকিটা দল আছে এখানে ধূপগুড়িতে, একটা সমালোচনা করছি না, কিন্তু নাগরিক মঞ্চ বলে একটা আছে, এরা মাঝে মাঝে একটু অ্যাক্টিভ হয়। এবার এরা যদি সামগ্রিকভাবে যদি একটা, এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এরা যদি সামগ্রিকভাবে ভোটকে না চায় বা আন্দোলনমুখী না হয়, মনে হয় না ধূপগুড়িতে পৌর নির্বাচনটা হবে। তো এখন এদের সদস্যত এগিয়ে আসা উচিত যে ধূপগুড়িতে একটা ভোট হোক, নতুন একটা বোর্ড তৈরি হয়ে কাজকর্মগুলা মানে স্বাভাবিক হোক, কিন্তু সেটা হচ্ছে না, এটাই দুঃখের বিষয়। আচ্ছা, বর্তমানে ধূপগুড়ির যে উন্নয়ন ঘটেছে, আপনি কি মনে করেন যে সিপিএম এর সময়ে অনেক সময় অনেকে অভিযোগ করে থাকেন সিপিএম যে 35 বছর ছিল সে সময় ধূপগুড়ি সেই উৎকর্ষে পৌঁছতে পারেনি, সে উন্নত অবস্থায় পৌঁছতে পারেনি। বর্তমান যে টিএমসি সরকার রয়েছে তারা বিগত 12 বছরে ধূপগুড়িকে আজকের এই আধুনিক পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন, আপনি কি তার সাথে একমত? 2002 সালে পৌরসভা হয়েছিল, ধূপগুড়ি পৌরসভা হয়েছিল। 2011 সালে, না 2002-2007, তাই তো 2007-এর পরে তাহলে কত হচ্ছে 2012 সালে টিএমসি সরকার এসছে। আজকে 13 বছর, এক যুগেরও বেশি। তো প্রথম দিকে ধূপগুড়ি পৌরসভার উন্নয়নটা কম হচ্ছিল, কারণ নতুন একটা পৌরসভা তৈরি হয়েছে, অনেক কাজ করার ছিল, তারা কিছু করেছে, জমি জায়গা কিনেছে। তো এগুলো তো যেগুলো রেখে গেছে আর কি, একটা সরকার আসে কিছু কাজ করে, পরবর্তীকালে যে সরকার এসে সেটাকে এগিয়ে নিয়ে যায়। তো ফুলের গাছটা লাগিয়ে গেছে কেউ, এবার ফুল দেওয়ার সময় সে মালি হয়তো মারা গেছে, কিন্তু পরে দ্বিতীয় মালি আসছে যে সেই মালির নাম হচ্ছে। তো সেই সময় আজকে যে বাস টার্মিনালটা আছে সেই জায়গাটা কিনে রেখে গেছে সিপিএম সরকারে থাকা, মানে সিপিএম সরকার ভুল হবে, সিপিএম সরকারে থাকা অবস্থায় বামফ্রন্ট থাকা অবস্থা। রেল স্টেশনের ওখানে একটা জায়গাতে ট্র্যাক স্ট্যান্ড হয়ে আছে, ওটাও ওখানটায় সিপিএম সময় কিনে রেখে গেছে। এখন ঘোষপাড়ার ভিতরে যে ম্যারেজ হলটা আছে সেই জায়গাটাও সিপিএম কিনে রেখে গেছে। এরকম অনেক জায়গায় আছে। তারপরে এখন হচ্ছে কালাচাঁদ দরবেশ যে কমিউনিটি একটা হল তৈরি হয়েছে 2 নম্বর, ওই জায়গাটাও সিপিএম আমলে কেনা। তো কোনো জায়গা কিন্তু কিছু জায়গা কিনেছে, যেমন জলের ট্যাঙ্কিগুলো আছে, এই সমস্ত জায়গাগুলো টিএমসি কিনেছে। কিন্তু এরকম অনেক জায়গায় আছে যারা
মানে তৎকালীন বামফ্রন্ট বা সিপিএম থাকাকালীন কিনে রেখে গেছিল, জায়গাগুলোর ব্যবস্থা করেছিল। তো পরবর্তীকালে যখন সরকারে আসলো, সিপিএম সরে গেল, পরবর্তীকালে যখন সরকারে আসলো টিএমসি, এরা কাজ করেছে। তা আমি তো আগেই বললাম একটা সরকার কিছু করে যাবে, পরবর্তী অন্য কেউ সে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। তো টিএমসি এসে অ্যাজ ইউজুয়াল সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে। ওরা ওয়ান ওয়ে করেছে, ওই বাস টার্মিনালের জায়গা, বামফ্রন্টের কেনা জায়গার উপর বাস টার্মিনাল বাড়িয়েছে, এটা স্বাভাবিক করেছে। তো এই উন্নয়নের কাণ্ডারি হিসাবে আমি কোনো, ওরা যেটা করেছে তারপরে এরা নিয়ে গেছে। তার মানে বঙ্কিমদার মতে উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিল বামপন্থী সরকার, সেটিকে ভিত্তি করে পুঁজি করে ওটাকে প্রলং করেছে বা আরো এনরিচ করেছে বর্তমান টিএমসি সরকার। এটাই স্বাভাবিক। তো আপনার মতে তাহলে টিএমসি সরকার যদি 100% কৃতিত্বের দাবি করে থাকে, আপনি তাহলে দিতে নারাজ সেক্ষেত্রে? না, সেক্ষেত্রে আমি তাকে পূর্ণ মার্কস দিতে রাজি নই। এক্ষেত্রে যদি মানে সামান্য হলেও বামফ্রন্ট বা সিপিএম এর ভূমিকা আছে। আচ্ছা, ধূপগুড়িতে থাকাকালীন দীর্ঘদিন ধূপগুড়িতে আপনি আছেন, ধূপগুড়িতে থাকাকালীন আপনার চোখে কখনো রাজনৈতিক সহিংসতা বা সংঘর্ষ বা এক পার্টি আরেক পার্টির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এরকম ঘটনা চোখে পড়েছে কিনা? অনেক দেখেছি, আমার চোখের সামনে হয়েছে, দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে জড়িয়েও গেছি রাজনীতি করার সুবাদে, হয়েছে, না হওয়ার কিছু নেই। যেমন ছাত্র ফেডারেশন করতাম তখন ছিল, নিরপেক্ষ থাকা সত্ত্বেও সেই সময় টিএমসি ছিল না আমাদের কলেজে, ডিওসি বলে একটা দল ছিল। সেই ডিওসের ছেলেকে বাঁচাতে গিয়ে, বিপক্ষে দলের ছেলেকে বাঁচাতে গিয়ে, মারামারি বাঁচাতে গিয়ে আমি মার খেয়েছি, আমার গায়ে লাঠি পড়েছে, বাঁচাতে গিয়ে, ইচ্ছা করে দেয়নি। তো যা মারামারিটা যেন না হয়, এরকম অনেক হয়েছে। বা নর্মালি আমি যেহেতু মারামারি বা ইসেতে মানে পছন্দ না, তো সেক্ষেত্রে ওই সমস্ত ক্ষেত্রে মানে ঠেকাতেই যেতাম যে মারামারিটা না হয়। এই জন্য অনেক জায়গায় এরকম মারটা খেতে হয়েছে, দুই পক্ষেরই মার পড়েছে। আচ্ছা, ধূপগুড়ি কলেজে আমরা জানি রাজনীতি সক্রিয়, ধূপগুড়ি কলেজে রাজনীতি অনেকদিন থেকে সক্রিয় এবং অনেকে রাজনীতিতে অংশগ্রহণ করেও থাকেন অ্যাক্টিভলি। তো ধূপগুড়ি সুকান্ত কলেজে পড়বার সময়ে আপনার মতে রাজনৈতিক সহিংসতা কেমন ছিল বা এখন কেমন আছে? ধূপগুড়ি কলেজে যখন পড়তাম আমরা, তখন তো টিএমসি বলে জিনিসটা তো ছিলই না আমাদের সময়। হ্যাঁ, তখন ডিওসো বলে একটা দল ছিল, মানে এসএসসি এর একটা শাখা। এরাই টুকটাক আন্দোলন করতো, গোনা কয়েক ছিল, মানে নিরঙ্কুশ, মানে তেমন একটা সংখ্যা ছিল না। তো এবার বাইরের দিকে টিএমসি ছিল, বাইরের দিকে গেলে বা সেক্ষেত্রে ভোটের সময় আমরা মারামারির অনেক সম্মুখীন হয়েছি। তো অনেক সময় মারটারও খেতে হয়েছে, খাইছি। তো রাজনীতি করার পর, এখন তো রাজনীতি করি না আমরা সে বিষয়টা নিয়ে। সে কলেজ লেভেল হওয়ার পর, কলেজ ছাড়ার পরে তেমন একটা সক্রিয় রাজনীতি কোনোদিনই নেই। আমি সেই জায়গা থেকে সরে আসছি যে না, সেটা আমার পক্ষে সম্ভব। আচ্ছা, এক্ষেত্রে ছোট্ট একটা প্রশ্ন, আপনি রাজনীতিতে একসময় সক্রিয় ছিলেন, পলিটিক্স অ্যাক্টিভলি ইনভলভ থাকার পরও আপনি বামপন্থী গরিব মজদুরের দল সিপিএম করা সত্ত্বেও, আপনি অ্যাক্টিভ পলিটিশিয়ান হওয়া সত্ত্বেও একটা পর্যায়ে রাজনীতিকে বিসর্জন দিলেন বা ছেড়ে এলেন কেন? ভক্তদের প্রশ্ন, ফান ফলোয়ারদের প্রশ্ন যে বঙ্কিমদা কেন রাজনীতি ছেড়ে এলো, হাজারো ভক্তের প্রশ্ন। সেটা প্রশ্নটা ঠিকই আছে, অযৌক্তিক নয়। কেন ছেড়ে আসলাম, তো এটা বলতে পারি 2011 সালে আমাদের সরকার চলে গেল। তা আমার পড়াশোনাটা শেষ হলো 2007 থেকে 2010। তো আমি 2007 থেকেই মোটামুটি রাজনীতি থেকে পাট চুকিয়ে ফেলেছিলাম, কারণ বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন চাকরি বাকরির জন্য আমি খাটছিলাম, ক্যারিয়ারের জন্য তখন ধাবিত হলাম। তখন তো রাজনীতি করলে আর হচ্ছিল না। তো ধীরে ধীরে রাজনীতি থেকে সরে গেলাম। তারপরে 2011 সালে আস্তে আস্তে বামফ্রন্টে চলে গেল। তারপরেও কিছুদিন হয়তো সুপ্ত থেকে, তখন থেকে ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কারণ দেখেছেন যে অত্যাচার বা সমস্যাগুলো হয়েছে, কিছু কিছু সমস্যা হয়েছে। তো সেইগুলোতে আমি চাইনি যে আমি ওগুলোতে জড়াই। যদি এখন বলি যে, অনেকেই বলবে যে না, এটা তো কাপুরুষের মতো সরে আসা। তো সেক্ষেত্রে তাদের আমি বলবো যে সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। সে আপনারা মানে ভিউয়ার্সরা যা বলে আমার তা নিয়ে কোনো সমস্যা নেই। পরিস্থিতি, সময় যেভাবে আছে, যেদিকে আছে সেদিকেই চুপচাপ আছে। আর বাকি 10 জন যা করে, বেশিরভাগ পলিটিশিয়ানই তখন চুপচাপ হয়ে গেছে। তো তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে রাজনীতি থেকে ধীরে ধীরে সরেই গেলাম। তার মানে মূল কারণ কি ছিল? নিজের ক্যারিয়ার তৈরি করবার স্বার্থে বা প্রতিষ্ঠিত হওয়ার স্বার্থে রাজনীতি থেকে আস্তে আস্তে আপনি সরিয়ে ফেলেছেন জীবন থেকে। এমনি আর কিছু
এর মধ্যে ছিল না। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় যে ভবিষ্যতে যদি আপনাকে আবার অফার দেয়া হয় যে কোনো পার্টির পক্ষ থেকে, সেটা হতে পারে বিজেপি, আরএসএস, সিপিএম, কংগ্রেস, তো আপনার কি মনে হয় যে ভবিষ্যতে যদি কখনো আপনাকে আবার অফার দেওয়া হয়, সেক্ষেত্রে কি আপনার মনে কোনো ইচ্ছে কাজ করে যে আমি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠি? না, এখন আর আমার কোনো রাজনীতি করার ইচ্ছা নেই, কারণ রাজনীতিটা এখন সাম্প্রদায়িক হয়ে গেছে। রাজনীতি গেলে সাম্প্রদায়িকের মধ্যে ঢুকে যেতে হচ্ছে, একদিকে আরএসএস, একদিকে মৌলবাদ। এখন আমি যেই দলটা করতাম, বামফ্রন্ট, নিউজ হাবিজাবি সব জায়গাতে দেখছি ওরা একটা কোনো বিশেষ সম্প্রদায়কে বিশেষভাবে সমর্থন করছে। তো এখানে যাওয়ার রাস্তা নেই। সম্প্রদায়কে একসময় এরা রিপ্রেজেন্ট করেনি, এখন এরা রিপ্রেজেন্ট করছে সম্প্রদায়কে। মানে নিজেকে আপনি কোনো সাম্প্রদায়িক লেভেল লাগাতে রাজি নন? এবার এদিকে আরএসএস আছে, আরএসএস থেকেও আমাকে বলেছিল রাষ্ট্রীয় সেবক সংঘ যে আসো এখানে পরবর্তীকালে, তো তাদেরকে আমি রিজেক্ট করেছি। বলছে না, এই বিষয়ে আমি নেই। তবে এটা ভাবার ব্যাপার নেই, সেকুলার বলে কোনো কথা আমি মানি না, আমার ধর্ম হিন্দু আমি বলি, তার জন্য আমাকে আরএসএস যেতে হবে বা আবার বামফ্রন্ট করার সুবাদে আমাকে সেকুলার হতে হবে, এই বিষয় নেই। আমার ধর্ম আমার কাছে, সেটা আমি করলাম। এবার কোনো সময় যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে কোনো একটা পক্ষ নিতে হয়, সেক্ষেত্রে আমাকে আমার স্বধর্মের পক্ষে নিতে হবে। সেকুলারে যখন আমি সেকুলার নই, কখনোই সেকুলার ছিলাম না, তাই আবার বামফ্রন্ট করলে সেকুলার হতে হবে তা না। করতে ভালো লাগতো, করতাম। তবে এখন এরকম পরিস্থিতি যদি কোনোদিন স্ট্রিম পর্যায়ে আসে যে কোন পক্ষ নিতে হচ্ছে, তখন আমাকে আমার ধর্মকেই বেছে নিতে হবে, সেই পক্ষেই যেতে হবে, না চাইলেও যেতে হবে অস্তিত্ব রক্ষার জন্য। আর দ্বিতীয় কোনো কথা নেই। সেদিক থেকে আমরা জানি যে হিন্দুত্ববাদ নিয়ে যে দলটি কথা সবসময় বলে থাকে, সবাই জানি আমরা, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তো আপনাকে যদি বিজেপি থেকে ভবিষ্যতে কখনো প্রস্তাব দেয়া হয় সে দলের সদস্য হওয়ার জন্য, তাহলে কি আপনি বিজেপিতে সামনের দিনগুলোতে আপনাকে আমরা গেরুয়া বসনে দেখতে পারি কিনা? সরাসরিভাবে রাজনীতি করার ইচ্ছা নেই, পরোক্ষভাবে। মানে আমি কি সমর্থন করবো সে বিষয়টা আমি কাউকে বলতে চাচ্ছি না, তো আমি বিজেপিকেও বলবো না। এবার আমার যা রাজনৈতিক সম্পর্কে যেটুকু মত, তো দল তো কোনো না কোনো আদর্শকে কেন্দ্র করে আগায়। বিজেপির ইস্যু হলো হিন্দুত্ববাদ, সেটা নিয়ে ওরা আগাচ্ছে। আর টিএমসির ইস্যু হলো সেকুলারিজম দেখাচ্ছে, সবাই মিলে এসে থাকবে এই বিষয়টা। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে দুজনেই কোনো বিশেষ সম্প্রদায়কে সমর্থন করে যাচ্ছে, তাতে আমরা দুই পক্ষ ভাগ হয়ে যাচ্ছি। এবার কোনো একজন মুসলিম সম্প্রদায়ের লোক সে যদি চায়ও বিজেপিতে জয়েন করবে, তার কাছে বিজেপিতে জয়েন করার কোনো রাস্তা নেই, পরিস্থিতিটি অন্যরকম হয়ে গেছে। সেক্ষেত্রে আমিও যেমন এখানে মানে কোনো একটা দলকে সমর্থন করে নিজেকে কোনো ঝামেলাতে আমি জড়াতে চাচ্ছি না, পরিষ্কার কথা। সেই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই আপাতত, যে না বিজেপিতে যাবো, কোথায় যাবো। আপনি অরাজনৈতিক জীবনযাপন করতে চাইছেন? রাজনীতিতে ভোটটা কাকে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সে আমি মনের ভিতর থেকে কোনো একটা দলকে সমর্থন করতে চাচ্ছি, করি, বা তাকে আমি সেই বিষয়ে এখানে কোনো প্রকাশ করতে চাচ্ছি না। না, অবশ্যই অবশ্যই। তো আশা করি আপনি সরাসরি উত্তর অবশ্যই দেবেন। আপনাকে আমরা একজন স্পষ্ট বক্তা হিসেবে বা নির্ভীক বক্তা হিসেবে চিনে থাকি, এবং আপনি একসময় যখন রাজনীতি করেছেন তখন আপনার একটা অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ ছিল বলে আমরা জেনেছি। তো আপনার কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা সরাসরি চাইছি। আপনি রেডি তো? প্রথম প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে আপনার নিজের মতামত আমরা জানতে চাইছি, যে আপনি সন্তানদের ভর্তি করানোর ক্ষেত্রে অভিভাবকদের প্রশ্ন থেকে থাকে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, সেক্ষেত্রে আপনার মতামত কি? সেটা সম্পূর্ণ গার্জিয়ানের ব্যাপার, গার্জিয়ান যেটাকে বেটার মনে করবে সেটাই ওরা করবে। আচ্ছা, আইসিএসসি এবং সিবিএসসি এ দুটো নিয়ে আলোচনা হয়েছে। আবারও প্রশ্ন, এ দুটির মধ্যে কোন বোর্ডকে আপনি সবসময় পড়াতে স্বচ্ছন্দ বোধ করে এসছেন এবং করে যাবেন? আমি দুটোকেই স্বচ্ছন্দ বোধ করি সমানভাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আইসিএসসি বোর্ডে দুটো স্কুল আমাদের ধূপগুড়ির পার্শ্ববর্তী জায়গায় আমরা দেখতে পাই। একটি হচ্ছে ধূপগুড়ির মধ্যে মাগুরমারিতে মাউন্ট কার্মেল স্কুল, আরেকটি হচ্ছে একটু দূরে ধূপগুড়ির বাইরে বিন্নাগুড়িতে সেন্ট জেমস স্কুল। দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনি পড়িয়েছেন, এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গুণগত মানের কোনো পার্থক্য আছে কি নেই? গুণগত মানের পার্থক্য আমি দেখতে পাইনি, একই ব্যাপার, দুটি বোর্ড একই রকম মনে হয়েছে। আপনার একই রকম মনে হয়েছে, পার্থক্য আমি দেখিনি, শুধু নাম কাগজে নামই শুধু। আপনার মতে মাউন্ট কার্মেল এবং সেন্ট জেমস কাকে আপনি এগিয়ে রাখবেন? এখানে এগিয়ে রাখার ব্যাপার নেই, দুটোই সমান। ডিপিএস দুটো একই বোর্ড।
আচ্ছা, ডিপিএস, টেকটো ইন্ডিয়া, ফালাকাটা এবং ভোর একাডেমি, তিনটি স্কুলের মধ্যে কোনটিকে আপনি এগিয়ে রাখবেন? তিনটা একই, কারণ তিনটা একই বোর্ডের স্কুল। একই বোর্ড, কিন্তু গুণগত মানের দিক থেকে গুণগত আপনি মানের কাকে দিকে এগিয়ে সব দিকে রাখবেন? ঠিক আছে, একই আছে। আচ্ছা, বাংলা মিডিয়াম স্কুলের ফলাফল আমরা দেখেছি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। যেটা বললাম একই আছে এই কারণেই, এখন শিক্ষাটা টোটালি বাড়িতে হয়, স্কুলকে বেস করে বাচ্চা কাচ্চা ভালো হয় না। তারপর কিছু গার্ডিয়ানের দাবি থাকে স্কুলের পরিবেশের উপর ডিপেন্ড করে ফলাফল। এটা সম্পূর্ণটা ঠিক নয়। স্কুল একটা জায়গা, মাধ্যমিক স্কুল লাগবে, তবে পড়াশোনাটা সম্পূর্ণ বাড়িতে হয়। আচ্ছা, স্কুল একটা লাইসেন্স মাত্র, মাধ্যম। আচ্ছা, কয়েকদিন আগে বাংলা মিডিয়ামের মাধ্যমিকের ফলাফল বের হয়েছে পশ্চিমবাংলায়। সেখানে পশ্চিমবাংলার যে ফলাফল বের হয়েছে, জলপাইগুড়ির শোচনীয় ফলাফল আমরা দেখতে পেয়েছি। সম্ভবত অকৃতকার্য হওয়ার দিক থেকে এই জেলাটি মনে হয়, আমি জানি না টপে আছে নাকি কত নম্বরে আছে, বাট অকৃতকার্য প্রচুর দেখা গেছে জলপাইগুড়ি জেলাতে। আশা করি আপনিও জানেন জলপাইগুড়ি জেলাতে মাধ্যমিকে এত ফেল হওয়ার পিছনে কি কারণ আছে বলে মনে করেন? এটা একটা, এখানে আপনার মতে কি কারণ? আমি এখানে মুখ্যমন্ত্রীর মন্তব্যটাই বলতে পারি, যে যেহেতু মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে নাম্বার দাও, এখন ফেল করলো কেন? না, এখন জলপাইগুড়ির প্রতি হয়তো মুখ্যমন্ত্রী একটু রুষ্ট, তাই বাচ্চাদের এই রেজাল্ট হয়তো হতে পারে। আমার ওনার বক্তব্য অনুযায়ী যে নাম্বার দাও, তাহলে হয়তো উনি বলতে পারেন না জলপাইগুড়িতে নাম্বার দিও না, দেয়নি, তাই হয়তো ফেল। আর তো বেশি বলার নেই আমার, উনি যেহেতু একটা বক্তব্য করেছে বাকি বোর্ডে নাম্বার বেশি দেয়, তা তোমরাও বেশি দাও, তাহলে হয়তো উনি বলে দিয়েছে যে এই জেলায় নাম্বার কম দাও, তাই হয়তো হতে পারে। আচ্ছা, তাই হয়তো এই জেলায় অনেক ফেলের সংখ্যা দেখা হতেই পারে ওনার কথা অনুযায়ী। উনি তো বলছেই যে নাম্বার দাও, এবার হতে বিধান উনি বলতে পারে নাম্বার কম দাও, তাই কম হয়েছে, এটাও হতে পারে। আর এখানে নাম্বার কম পেলো কেন পেলো এই বিষয়ে রিসার্চ হিসেবে করতে পারবে, মানে যে স্কুলে পড়েছে সে একটা এলাকাকে বেশ করে তো হয় না। আচ্ছা, ধূপগুড়ি হাই স্কুল এবং বৈরাগ্যগুড়ি স্কুল, এ দুটোর মধ্যে কোনটিকে আপনি এগিয়ে রাখবেন? এখন সব স্কুলে এক, ওই সৌন স্কুলেই ওই ভালো মন্দ মানে আগে যেমন একটা সময় ছিল আমাদের বৈরাগ্যগুড়ি স্কুলটা খুব নাম টাম ছিল, ভালো ছিল, তো এখন যা সেই সময় বুঝতাম না, এখন দেখি যে বাচ্চা তো বাড়িতেই পড়াশোনা করে, বাড়িতে পড়াশোনা করেই পরীক্ষা দেয়, স্কুলে কয়দিন বা যায় সেটাও ব্যাপার আছে। স্কুলে পরীক্ষা থাকে বাচ্চারা বাড়িতেই যায় না, বাড়িতে পড়েই পরীক্ষা দেয়, এখন কাকে ক্রেডিট দেবো? তাহলে স্কুল এখানে সমান আপনার মতে? সমান, স্কুলে এখানে বড় ব্যাপার নেই। আচ্ছা, আপনার জীবনে আপনার দেখা মতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তার নাম পরিচয়? মানে আমার শিক্ষকদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আপনার জীবনের আদর্শ শিক্ষক কাকে মনে করেন? সব শিক্ষকই আমার কাছে আদর্শ। সবচেয়ে আপনাকে মনে দাগ কেটেছে এমন কোন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন আপনার জীবনে, যাকে আপনি আজ অনুসরণ করতে চান বা সম্মান করেন? আমরা তো পিছিয়ে পড়া একটা জায়গা থেকে আসা, তো আমরা শিক্ষকদের সাথে কোনোদিনও ঘনিষ্ঠভাবে বা সামনাসামনি যেতে পারিনি, তারপরে যতটুকু মনে হয়েছে। তো এখন এটা একটা স্মৃতি মন্থন করার মতো, কাকে বলবো না বলবো, সবাই ভালো। তো ভালোর মধ্যে কোনো একজন শিক্ষক আমাকে খুবই মানে এগিয়ে নিয়ে গিয়েছিল কলেজ লেভেলে, সে আর্থিক থেকে শুরু করে সব কিছুতেই আমাকে সাহায্য করে গেছে। সে ধূপগুড়ি কলেজের শিক্ষক অমরেন্দ্রনাথ বর্মন মহাশয়, তো সে আমাকে সব দিক থেকে সাহায্য করে গেছে, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল, আমাকে দারুণভাবে সাহায্য করে গেছে। কলেজ জীবনে সবচেয়ে ভালো বন্ধু, তার নাম পরিচয় অবশ্যই আমরা দর্শকরা জানতে চাইছি। না, অ্যাকচুয়াল কলেজ জীবনে যে আমার বন্ধু, এখন পাড়াগতভাবেও সে আমার বন্ধু, এখন আমরা ছোটো থেকে একসাথেই মানুষ হয়েছি, এখানে একজনের নাম নেওয়া ভুল হবে, আছে 3-4 জন একই সাথে একইভাবে আছি। আচ্ছা, ঠিক আছে, একজনের নাম বলাটা ভুল হবে। তো ও কলেজ থেকে আমরা ছোটোবেলা থেকে একসাথেই আছি, বিভিন্ন ডিপার্টমেন্টে থাকা সত্ত্বেও আমরা একসাথেই বড় হয়েছি। তাদের মধ্যে কেউ বা চাকরি পেয়েছে, কেউ বা চাকরি পায়নি, তো এরকম আছে 2-4 জন আছে। যেমন আমার না বললেই না হয় নাম, সেটা হলো উজ্জ্বল মণ্ডল বলে একজন বন্ধু আছে, যে ফিজিক্যাল এডুকেশনের একজন শিক্ষক, ফিজিক্যাল মানে খেলাধুলার শিক্ষক। আরেকজন আছে প্রাইমারি স্কুল টিচার রনি দাস বলে একজন বন্ধু আছে, সে আছে। তো সেও ছোটোবেলার থেকে আমরা একসাথে পড়াশোনা করে আসছি। তারপরে পঙ্কজ দত্ত বলে একটা বন্ধু আছে, সেও প্রাইভেট টিউটর আমার মতো টিউশনি করায়। আরেকজন অভিজিৎ ভাওয়াল বলে একজন বন্ধু আছে, সেও এখন আলুর ব্যবসা করে, সেও খুব ভালো বন্ধু। এরাও, আমিও ওদের সাথে সবসময় লেগে থাকি, ওরাও আমাদের সাথে সবসময় আছে। আচ্ছা, ভারতবর্ষে আমরা দেখেছি প্রচুর, যে কথাটি না বললেই নয়, যে পার্টি আসুক
তাদের ভাগ্য কখনোই বদলায় না যারা দরিদ্র অথবা গরিব। তো গরিব সম্প্রদায়কে পুরোপুরি উন্নত করার ক্ষেত্রে কোন প্র্যাকটিক্যাল পদক্ষেপ আপনার মতে নেওয়া উচিত? আমি একটু সহজ করে বলি, ভারতবর্ষ থেকে গরিবই হটাতে গেলে কোন প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? গরিব তো সব দেশেই আছে, সেটা আমাদের দেশ বলে না, আমিও তো গরিব। কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার এখানে মতে? পদক্ষেপের কোনো ব্যাপার নেই, কারণ গরিব হয় নিজের দোষে মানুষ, যে আজকে আমি গরিব আমার নিজের দোষে, কারণ আমি না সবার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এই কারণেই যে আমি যদি সেই সময় চাকরিটা ধরি তাহলে আজকে গরিব আমি এই জায়গাটা থাকি। দেশের সরকারদেরও ভূমিকা রয়েছে। এবার সরকারদের ভূমিকাটা কি? সরকাররা এই যে মানে মূল স্রোতে না গিয়ে এই ধর্মের আফিন খাইয়ে এই সাম্প্রদায়িক ব্যাপারগুলো দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে, এটাই সবচেয়ে খারাপ। 50 साल पहले कांग्रेस ने देश से गरीबी हटाने की सबसे बड़ी गारंटी दी थी। पूरा चुनाव एक ही गारंटी पर लड़ी थी कांग्रेस, गरीबी हटाने। लेकिन इतिहास का सबसे बड़ा फ्रॉड 50 साल से चल रहा है उनका। भाइयों बहनों, आपने आपके इस बेटे को दिल्ली में बिठाया। गरीबी क्या होती है वो मैं जी करके आया हूं। ये आपका बेटा समझता है कि गरीबी जात पात पंथ कुछ नहीं देखती, इसलिए हम गरीब कल्याण को सर्वोच्च प्राथमिकता दे रहे हैं। এখানে এডুকেশন সিস্টেম যদি এটাকে পরিবর্তন করতে যাওয়া হয় তাহলে এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের মানে বৃত্তিমূলক শিক্ষাতে বেশি ঝুঁকে পড়তে হবে, কারিগরি শিক্ষা, যাতে বাচ্চা কাচ্চা পরবর্তীকালে পড়াশোনা করে নিজে কিছু করতে পারে, সরকারকে যেন বারবার দস্তক না দেয় যে না আমাকে চাকরি দাও। তো এখানে তো আর্টসের উপর বেশি জোর দেওয়া হচ্ছে শিক্ষা, তো এটাতে ওই একই লাইন টিচার, আর কত টিচার নেবে? তো এবার তাই নিয়ে কারিগরি শিক্ষার উপর জোর দিলে কমানো যেতে পারে। ঠিক আছে। আর সবচেয়ে আরো যেটা হচ্ছে যে লোন বা বিভিন্ন টাকা পয়সা দান, মানে ব্যবসার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো স্কিমগুলোকে আর বেশি করে করা দরকার, এবং যেগুলা মানুষ টাকা নিয়ে এগুলোকে যেন নষ্ট না হয় তার জন্য স্কিম মানে পদক্ষেপ নেওয়া উচিত যে কি করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে শিল্পের পরিমাণটা বাড়াতে হবে এবং প্রোডাকশন যাতে আরো ভালো হয় সেটাকে দেখতে হবে, সেটাকে ভালো করে দেখতে হবে। তো এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। মানে আমার বলতে গেলে কারিগরি শিক্ষা বাড়াতে হবে, শিল্পর ব্যবস্থা করতে হবে, কৃষির ক্ষেত্রে উন্নয়ন আনতে হবে, সব বিষয়ে রাজনীতি ঢুকে দেওয়া যাবে না, এই জিনিসগুলোকে মানে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এই 5টা জিনিস করতে হবে। আচ্ছা, এবার শেষের দিকে অল্প কিছু প্রশ্ন দিয়ে শেষ করবো আমাদের আজকে ইন্টারভিউ। সেটা হচ্ছে আপনার যারা অনুজ আছেন জুনিয়র্স, তাদের উদ্দেশ্যে যারা চাকরির জন্য চেষ্টা করছে বা পড়ছে, এদেরকে আপনি বলেছেন পাশাপাশি কোনো চাকরি করতে, তো তারপরও সেই অনুজদের জন্য সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ আপনি কি দেবেন? সবার প্রথমে নিজেকে দেখো যে আমি কোন পর্যায়ে আছি, আমার পড়াশোনার লেভেলটা কত, আমি কতটা নিতে পারছি। যদি তোমার মনে হয় যে না আমি পড়াশোনাতে তেমন একটা কিছু করতে পারবো না, তাহলে খুব শীঘ্রই ছেড়ে দাও, কোনো কারুকার্য কাজে ঢুকে যাও, বেশি দিন থেকে কেন লাভ হবে না। আর যদি তুমি আর বাকি যারা ভালো তারা তো ভালো পর্যায়ে চলেই যাবে, যেমন নিট ফিট দিয়ে তো তারা চান্স পেয়ে যাবে, যেমন নিট 3বার এরকম দিয়ে চান্স পেয়ে যাবে। যাদের মনে হচ্ছে যে আমি দুর্বল তারা অন্য কোনো কাজে পেশার সাথে যুক্ত হয়ে যাও, এবং যারা যে না চাকরি বাকরি পেতে পারি
তারা পরিশ্রম করো, তার সাথে পাশাপাশি কিছু কাজ করো। সে তুমি ফার্মিং করতে পারো। তার মানে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে রেখে সবসময়ই শুরু থেকেই কিছু কাজে যুক্ত থাকা উচিত। হ্যাঁ, বাড়িতে হয়তো বাড়িতে যদি বাড়িতে বাবা মা থাকে, তারা যদি জমি জায়গা থাকে, চাষবাসের সাথে একটু যুক্ত থাকো, বাবা মার সাথে থাকো। যদি আচ্ছা। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, এটা যদি তুমি যাতে মানে যুক্ত হতে পারো। বা প্রত্যেকটা পরিবারে তো বাবা মার কিছু কিছু কাজ থাকে। সবাই তো চাকরি বাকরি করে না, যারা চাকরি বাকরি করে না, পুরো চিরাচরিত যে ব্যবসা, সেই ব্যবসাগুলোকে একটু নেগলেক্ট না করে তার পাশে থাকো। পরবর্তীকালে আপদকালীন এটা সাহায্য করতে পারে। আচ্ছা, এবার আজকে ইন্টারভিউর সর্বশেষ প্রশ্ন, আপনার ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের উদ্দেশ্যে কিছু যদি শেয়ার করেন, পরিবার জীবন নিয়ে। পরিবার জীবন নিয়ে তেমন কিছু বলার নেই। আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সে পড়াশোনা করছে। এই তো, তাকে নিয়ে এই তিনজন নিয়ে আমার এখন, তিনজন এবং বাবা মা আছে, এই আমার পরিবার, সবাইকে নিয়ে চলছে। আচ্ছা, পরিবার জীবনটিকে বা ফ্যামিলি লাইফটাকে আপনি কিভাবে কেমন কাটাচ্ছেন? আমি 8-10 জন যেরকম কাটাই, সুখে দুঃখে ভালো মন্দতে কাটিয়ে যাচ্ছি। আচ্ছা, এই তো। প্রিয় দর্শক, আজকের এই ইন্টারভিউতে আমরা বঙ্কিমদার জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, কথা বলবো না, অল্প কিছু ধারণা হয়তো আমরা দিতে পেরেছি দর্শকদেরকে। তো বঙ্কিমদা অনেক ব্যস্ত মানুষ, তিনি তার ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে আজকে আমাদের দিয়েছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে আমাদের যারা অনুজ রয়েছে সমাজে, জুনিয়র রয়েছে, এদেরকে সাহায্য করবেন। আমরা আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।